রহমাতুল্লাহ। স্যার হচ্ছে আমাদের যে ক্লাসে হচ্ছে ক্যালকুলাস হতো ওই ক্লাসটা হচ্ছে অন্যরা করতেছে, বসার মতো স্যার জায়গা পাচ্ছি না, সব জায়গায় ক্রাউড। তোমরা যে ক্লাসরুমে হওয়ার কথা ছিল আমার ক্লাসটা, ওই ক্লাসরুমে জায়গা হয় না, জায়গা নাই বা নেট পাচ্ছ না? না স্যার, ওই ক্লাসে হচ্ছে অন্য ম্যাম ক্লাস নিচ্ছে। কেন তোমাদের না এই রুমে ক্লাস হওয়ার কথা? এই যে 314 নম্বর রুমের সামনে আমি, ওই যে ক্লাস হচ্ছে। আচ্ছা, তোমরা অফিসে যাও একজন, যে আমাদের স্যারের ক্লাস হওয়ার কথা 314 নম্বর রুমে, ক্লাসরুমটা ফাঁকা করে দেওয়ার জন্য তোমরা ওইখানে প্রয়োজনে প্রজেক্টর অন করে আহ, জি ইয়ে স্যার। করে মাইক্রোফোন ইয়ে করে বসো, যেন সবাই ক্লাসটা শুনতে পারো। তোমরা অফিসকে বলো। ঠিক আছে স্যার, আর ছুটি হয়ে গেছে স্যার হয়তো। হ্যাঁ, অফিসকে বলো, জি। ঠিক ব্যবস্থা। আছে, থ্যাংকস স্যার। আমি আজকে একটা সংজ্ঞা পড়াবো, তারপরে আমরা আরো একটু বিস্তারিত আলোচনা করব। সংজ্ঞাটি হলো কন্টিনিউটি, পড়িয়েছিলাম ডিফারেন্সিয়েবিলিটি। ডিফারেন্সিয়েবিলিটি, এই ডেফিনিশন তোমরা ইন্টারমিডিয়েটও পড়েছো। দেখো, এ ফাংশন এফ অফ এ is said to be a differentiable at x equals to a if and only if limit h tends to 0, f of a minus h minus f of a divided by minus h is equals to limit h tends to 0, f of a plus h minus f of a divided by h. This is the definition of differentiability. A function f of x is said to be a differentiable at x equals to a if and only if limit h tends to 0, f of a minus h minus f of a by minus h is equals to limit h tends to 0, f of a plus h minus f of a divided by h. এই দুটা যদি সমান হয় তাহলে আমরা বলবো ডিফারেন্সিয়েবল ওই পয়েন্টে। এটাকে আরেকটা নাম আছে, এটাকে বলা হয় লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, এটা হলো রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন। অর্থাৎ লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন এবং রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন এই দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে আমরা ফাংশনটি ওই নির্দিষ্ট পয়েন্টে ডিফারেন্সিয়েবল বলবো। এই ছিল একটা সংজ্ঞা। আশা করি সংজ্ঞাটা আমাদের মনে রাখতে হয়, ঠিক আছে? মনে না রাখলে কিন্তু আমরা পারবো না। গত ক্লাসে আমরা ডেফিনিশন দিয়েছিলাম তোমাদের, লিমিট এবং কন্টিনিউটি হলো এক্সিস্টেন্স অফ লিমিট। আর আজকে আরো একটি সংজ্ঞা আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি, হুইচ ইজ ডিফারেন্সিয়েবিলিটি। তো এই তিনটি সংজ্ঞা এই তিনটি সংজ্ঞা আমাদের মনে রাখতে হবে। আমি ছোট একটি অঙ্ক নিয়ে এই সংজ্ঞার সাপেক্ষে আহ একটা অঙ্ক সলভ করবো। দেখো, একটু শেয়ারিং এ দেখাচ্ছি, তারপর আমরা কাজ করব। আহ আমার মনে হয় তোমরা শেয়ারটা দেখতে পাচ্ছ, রাইট? দেখা যাচ্ছে? হামিদুর রহমান, শেয়ার দেখতে পাচ্ছ?
জি স্যার। আচ্ছা, সরি। আমরা এই অঙ্কটা গত ক্লাসে একবার দেখিয়েছিলাম, আজকে আবার নিয়ে আসছি তোমাদের জন্য। এখানে আজকে আমরা করব টেস্ট দি ডিফারেন্সিয়েবিলিটি অফ এফ অফ এক্স এট এক্স ইকুয়ালস টু 0 অর এক্স ইকুয়ালস টু পাই বাই। কন্টিনিউটিটা গত ক্লাসে দেখিয়েছি, আজকে এর ডিফারেন্সিয়েবিলিটিটা দেখো। এই যে অঙ্কে কন্টিনিউটি টেস্ট করা যায় সেখানে ডিফারেন্সিয়েবিলিটিও টেস্ট। আমরা যদি ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করি, আমি এটা একটু বোর্ড ইয়াতে দেখাচ্ছি, খাতায় দেখাচ্ছি। আমি অঙ্কটা করেছি ডিফারেন্সিয়েবিলিটি টেস্টের জন্য। দেখো, 0 পয়েন্টে, 0 পয়েন্টে আমরা ডিফারেন্সিয়েবিলিটি টেস্ট করি। তো 0 পয়েন্টে লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন বের করেছি, রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন বের করেছি, এবং দুইটার রেজাল্ট দুই রকম হয়েছে। কিভাবে দুই রকম হলো এইটা একটু আমরা উল্লেখ করি। দেখো, তো মূল ফাংশনটাতে আসি। আমি যদি মূল ফাংশনটা তোমাদেরকে, এই অঙ্কটা বোর্ডে করাচ্ছি, দেখো। আমাদের একটু মুছে দিচ্ছি সংজ্ঞাটা। মূল ফাংশনটি হলো এফ অফ এক্স ইকুয়ালস টু 1। কখন? যদি এক্স এর মান 0-এর চেয়ে ছোট হয়, এক্স লেস দেন। আরেকটি ভ্যালু হলো 1 প্লাস সাইন এক্স, যদি এক্স এর মান 0 এর সমান অথবা 0-এর চেয়ে ছোট, আর পাই বাই 2 এর চেয়ে ছোট। আর তৃতীয় ভ্যালুটা হলো 2 প্লাস এক্স মাইনাস পাই বাই 2 হোল স্কোয়ার, যখন এক্স এর মান পাই বাই 2 এর চেয়ে বড়। এই ফাংশনটি আমরা 0 পয়েন্টে ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট করি, অথবা পাই বাই 2 পয়েন্টে ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট করব। যে কোনোটাতে আমরা কিন্তু করতে পারি, বিকজ দিস ফাংশন হ্যাজ টু ভিজিবল পয়েন্টস। দুটি দৃশ্যমান বিন্দু আমরা দেখতে পাচ্ছি, একটি হলো 0, আরেকটি হলো পাই বাই 2। এই দুটি বিন্দু ছাড়া অন্য যে কোনো বিন্দুতে এই ফাংশনটি কন্টিনিউয়াস, এই ফাংশনটি ডিফারেন্সিয়েবল, এই ফাংশনের লিমিট এক্সিস্ট, এভরিথিং ওকে। শুধু প্রবলেম হলো যে পয়েন্টগুলি দৃশ্যমান ভিজিবল থাকে সেগুলি কি সমস্যা হয়। তাছাড়া সব শর্ত ইন বিটুইন দা ইন্টারভেলস স্যাটিসফাই করে। তাহলে আমরা এখন যে কাজটুকু করব, যে ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট এর ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট এর এক্স ইকুয়ালস টু 0। এখন 0 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট বের করব, 0 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট বের করব। দুইটার মান যদি সমান হয়ে যায়, ইয়েস, ডিফারেন্সিয়েবল। আর সমান না হলে নট ডিফারেন্সিয়েবল। ভেরি ইজি। চলো আমরা লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন টুকু করি। সংজ্ঞা বসাতে হবে। লিমিট এস টেন্স টু 0, f of 0 minus h minus f of 0 divided by minus h। এই সংজ্ঞাটা কি আমরা বুঝতে পেরেছি? হুম, আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? কিছু শব্দ করতে হবে, অন্যথায় আমি পড়িয়ে তো লাভ নেই। জি স্যার। হ্যাঁ, আমি কিন্তু কিছুক্ষণ আগে সংজ্ঞায় বলেছিলাম এ মাইনাস এইচ। আর যেহেতু এখন
এর মানটা শূন্য, তাই আমরা লিখেছি 0 - h। এটা আমাদের বুঝতে হবে। এখন এই ভ্যালুগুলোর মান বসাতে হবে। f(0 - h), এই 0 - h ভ্যালুটা জিরোর চেয়ে ছোট না জিরোর চেয়ে বড়, কে বলতে পারবে? এই মানটুকুর জিরোর চেয়ে ছোট না জিরোর চেয়ে বড়? হুম, জিহাদ? জিরোর চেয়ে জিরোর চেয়ে ছোট। 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 যদি ছোট প্রশ্ন, নেব। হ্যাঁ যদি প্রশ্ন করি কি পরিমাণ ছোট, উত্তর হবে স্যার এইচ পরিমাণ। এস পরিমাণ। ইয়েস, তার মানে এই ভ্যালুটা জিরো এর চেয়ে ছোট। এখন আমরা যদি এই ভ্যালুটার ফাংশনাল ভ্যালু বের করতে যাই, কোনটাতে আমরা মান বসাবো, প্রথম, দ্বিতীয় না তৃতীয়? এটা হলো ইস্যু। ফাংশনাল ভ্যালু যখন বের করব, তাহলে স্যার এই প্রথমটা স্যার। প্রথমটা, কারণ জিরো এর চেয়ে ছোট ওই শর্তটা স্যাটিসফাই করে, তাহলে করেসপন্ডিং ভ্যালু কত হবে? করেসপন্ডিং ভ্যালু হবে ওয়ান। 1। লিমিট h টেন্ডস টু 0, এই ভ্যালুটা হবে 1 মাইনাস f(0). f(0) কোথায় আছে, প্রথমটাতে, দ্বিতীয়টাতে না তৃতীয়টাতে? কোনটাতে আছে? x এর মান 0 কোন শর্তে স্যাটিসফাই করে? স্যার দ্বিতীয়টা। এই শর্ত না এই শর্ত? দ্বিতীয় শর্ত। তাহলে দ্বিতীয় শর্তে যদি স্যাটিসফাই করে, 1 + sin 0 ডিভাইডেড বাই -h। দেখো বুঝতে পেরেছো কিনা? ডিরেক্টলি x এর মান 0 আমরা দ্বিতীয়টাতে বসালাম, sin 0 এর মান 0, তাহলে 1 - 1, তাহলে উপরে হয় 0। তাহলে আমরা লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0, 0/-h, 0/-h। h কিন্তু আবার 0 না, h হলো 0 এর কাছাকাছি। যাই হোক, তাহলে জিরোকে কোনো নন জিরো ভ্যালু দিয়ে যদি ভাগ করো, রেজাল্ট কত হবে? তাহলে এই রেজাল্টটা কত হবে? 0। জিরোকে যে কোনো নন জিরো রাশি দ্বারা ভাগ করলে রেজাল্ট হবে 0, অর্থাৎ লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন আমরা পেয়েছি 0। এবার চলো রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন। রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, লিমিট h টেন্ডস টু 0, f(0 + h - f(0) ডিভাইডেড বাই h। লেফট হ্যান্ডের সময় ছিল -h, আর রাইট হ্যান্ডের সময় হলো +h। এবার 0 + h এই মানটি কোন অংশ সাপোর্ট করে, শূন্যের চেয়ে বড় প্রথমটা, দ্বিতীয়টা না তৃতীয়টা? কে বলতে দ্বিতীয়টা। পারবো? 0 + h, এক্স এর মান 0 + h, তো 0 + h মানে 0 এর চেয়ে ছোট, তাই না? না 0 এর চেয়ে বড়? জিরোর চেয়ে বড় স্যার। বড়। 0 এর চেয়ে বড় হলে কোন অংশটা সাপোর্ট করে, প্রথমটা, দ্বিতীয়টা না তৃতীয়টা? আহ, জিরো, দ্বিতীয়টা। দ্বিতীয়টা। যদি দ্বিতীয়টা হয়ে থাকে, তাহলে আমাদের রেজাল্ট হবে লিমিট h টেন্ডস টু 0। এটা দ্বিতীয় ভ্যালুটা হলো 1 + sin 0 + h, ওকে, মাইনাস f(0). f(0) আগেরটাতে যে রেজাল্ট এখনো সেম রেজাল্ট, কারণ এটার তো কোনো পরিবর্তন হয়নি। আর 1 + sin 0/h। এবার একটু যদি হিসাব করি, আমরা দেখি লিমিট h টেন্ডস টু 0, 1 1 কাটা যাচ্ছে, sin h উপরে থাকে sin h/h। তোমরা ইন্টারমিডিয়েট বা ডিপ্লোমাতে এরকম একটা ফর্মুলা পড়েছো। ফর্মুলাটা কি? লিমিট h টেন্ডস টু 0, sin h/h। এই রেজাল্টটা কত হয়?
কারো মনে আছে? এই রেজাল্টটা হয় 1। এটা একেবারে ডিরেক্ট ফর্মুলা। লিমিট h টেন্ডস টু 0 sin h বাই h, রেজাল্ট হবে 1। এটা লিমিটের মধ্যে লিমিটিং ভ্যালু ক্যালকুলেশন ইন্টারমিডিয়েটে এটা ছিল। ঠিক আছে, তাহলে রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন পেলাম 1, লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন পেয়েছি 0। দুইটা তো সমান হয়নি, তাহলে আমরা এইভাবে লিখে দিব যে since left hand differentiation is not equals to right hand differentiation, then f of x does not differentiable at x equals to 0। অর্থাৎ দুটি যেহেতু সমান নয়, তাই আমরা বলতে পারি এই ফাংশনটা 0 পয়েন্টে ডিফারেন্সিয়েবল নয়। দেখো বুঝতে পেরেছো কিনা? তাহলে আমরা প্রথমে কি করলাম? ডিফারেন্সিবিলিটি টেস্ট করেছি, লেফট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন বের করেছি, রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন বের করেছি। করার পরে আমরা ক্যালকুলেশন করেছি, এটা পেয়েছি। এখন যদি তোমাদেরকে প্রশ্ন করি π/2 পয়েন্টে ডিফারেন্সিবিলিটি টেস্ট করো, পারবে? একটু চেষ্টা করতে পারবে? π/2 পয়েন্টে ডিফারেন্সিবিলিটি টেস্ট করি। যেহেতু আমাদের অঙ্কটাতে দুটি পয়েন্ট আছে, একটি হলো 0 আর একটি হলো π/2। চলো দেখি π/2 পয়েন্টে ডিফারেন্সিবিলিটি কত আসে। অর্থাৎ ডিফারেন্সিবিলিটি টেস্ট, ডিফারেন্সিবিলিটি টেস্ট এট x ইকুয়ালস টু π/2। তাহলে π/2 তে আমরা কি বের করব? লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, লিমিট h টেন্ডস টু 0, f of π/2 minus h minus f of π/2 divided by minus h। এই সংজ্ঞাটা হলো π/2 এর সংজ্ঞা। অর্থাৎ π/2 তে ডিফারেন্সিবিলিটির সংজ্ঞা হলো, এটা লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের সংজ্ঞা। এখন আমরা মান বসাবো, যেমন π/2 এর চেয়ে ছোট π/2 মাইনাস h, কোন জায়গায় x এর মান বসাবো? প্রথমটা, দ্বিতীয়টা, না তৃতীয়টা? এই দ্বিতীয়টা। ইন্টারভেলটা আমাদের বুঝতে হবে। যারা বুঝবে না তারা এই অঙ্কগুলি কিন্তু পারবে না। তাহলে যেহেতু আমরা বুঝতে পেরেছি যে অঙ্কটা দ্বিতীয়টাতে বসাবো, বসিয়ে দেই। আচ্ছা, f of π/2 কোনটাতে বসাবো? f of π/2, f of π/2 সাপোর্ট করে কি দ্বিতীয়টা না তৃতীয়টা? তৃতীয়টা। তৃতীয়টা। এই যে ইকুয়াল π/2 আছে, তাহলে মান নিচ্ছি আমরা যে লিমিট h টেন্ডস টু 0, π/2 মাইনাস h, তোমরা বলেছো দ্বিতীয়টা, অর্থাৎ 1 প্লাস সাইন π/2 মাইনাস h, মাইনাস তৃতীয়টাতে বসাতে হবে, সেটা হলো 2 প্লাস π/2 মাইনাস π/2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস h। দেখো বুঝতে পেরেছো কিনা? অর্থাৎ f of π/2 তৃতীয়টাতে আমরা বসিয়েছি, x এর জায়গায় π/2 বসিয়েছি, আর f of π/2 মাইনাস h এই শর্ত সাপোর্ট করে, তাই আমরা এখানে বসিয়েছি। এখন আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল কস থিটা হবে। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা হলো কস থিটা। তাহলে রেজাল্টটা কি আসতেছে? লিমিট h টেন্ডস টু 0, 1 প্লাস cos h
-2, আর এটা কাটা যাচ্ছে ডিভাইডেড বাই -8। ঠিক আছে, 1 + cos a sin 90° θ সমান cos θ, ওই ফর্মুলা দিলাম, আর -2। তাহলে আমরা কি পেয়েছি? এটা আমরা এই পাশে লিখতেছি, ইজ ইকুয়ালস টু লিমিট h টেন্ডস টু 0, আমরা পাচ্ছি cos x -1/-h, cos x -1/-h। তোমরা ইন্টারমিডিয়েটে এই লপিটালস রুল একটু করে শিখেছিলাম মনে হচ্ছে, তোমাদের স্যাররা অনেকে পড়িয়ে থাকেন, যে উপরে এবং নিচে লিমিটিং ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে সেটা লপিটালস রুলের মধ্যে হবে। যেমন দেখো, আমরা cos h, cos h এর লিমিটিং ভ্যালু কত? h টেন্ডস টু 0। প্রথম রেজাল্টটা কি হবে কেউ বলতে পারবে? স্যার বুঝেন? জিরো হয়ে যাবে। এইচ এর মান মনে মনে 0 বসাও, মনে মনে। এইচ এর মান যদি উপরে মনে মনে 0 বসাও, cos 0 এর মান কত? ওয়ান স্যার, ওয়ান, 1 - 1 0। -1, উপরে 0 আর নিচে 0। তাহলে এই অবস্থায় এটা বলা হয়, এটাকে বলা হয় 0/0 ফর্ম। তো এই ফরম্যাটে যখন আসে তখন এল হসপিটাল রুল একটি আছে, খুব সহজ, কঠিন কিছুই না। এই ফরম্যাটে আসলে এল হসপিটাল রুল অ্যাপ্লাই করতে হয়। রুলটি হলো উপরে এবং নিচে একবার করে ডিফারেন্সিয়েশন, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমরা এখন উপরে এবং নিচে একবার করে ডিফারেন্সিয়েশন করি। cos h এর ডিফারেন্সিয়েশন -sin h, আর 1 এর ডিফারেন্সিয়েশন 0, আর -h এর ডিফারেন্সিয়েশন -1। তাহলে এখানে আমরা করলাম অ্যাপ্লাইং এল হসপিটাল রুল। এটাই হলো লপিটালস রুল, অর্থাৎ উপরে এবং নিচে একবার করে ডিফারেন্সিয়েশন করা। আর এই পদ্ধতিটি সবচেয়ে সহজ। এখন -2টা কাটা যাবে, লিমিট h টেন্ডস টু 0 sin h। তো মনে মনে এইচ এর মান যদি 0 বসাও, মনে মনে ডাইরেক্ট বসাতে পারবো না কারণ এইচ এর মান তো 0 নয়, তো সাইন 0 সমান কত হয়? 0। অর্থাৎ এর লিমিটিং ভ্যালুটা হবে 0। কিন্তু আমরা এখানে বসাতে পারিনি, কেন পারিনি? এখানে যদি 0 বসিয়ে দিই, 1 তাহলে কিন্তু এই ফরম্যাট আসে, এই জন্য আমরা লপিটালস রুল অ্যাপ্লাই করেছি। কখনো যদি এই টাইপের লিমিটিং ভ্যালুর ক্ষেত্রে এই ফরম্যাট আসে অথবা আরো কয়েকটা ফরম্যাটে আসে, আমরা পড়াবো সেগুলি, তাহলে আমরা এই লপিটালস রুল অ্যাপ্লাই করি। রুলটা হলো একবার করে উপরে এবং নিচে ডিফারেন্সিয়েশন করার পরে আমরা কিন্তু আর ওই প্রবলেমটা পাইনি, ক্যালকুলেশন করে দেখেছি সাইন এইচ, আর এইচ এর লিমিটিং ভ্যালু হলো সাইন এইচ এর লিমিটিং ভ্যালু হলো 0। অর্থাৎ লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের মান পেয়েছি আমরা 0। চলো দেখি রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন কত আসে। তাহলে আমরা রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন এখান থেকে শুরু করি। আমি মুছে মুছে শুরু করি, তোমরা ধীরে ধীরে লিখো। রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, এটা প্লাস হবে আর এটা প্লাস। তাহলে আমাদের রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা কত হয় দেখো। তাহলে রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের রেজাল্ট, এটা 0 π/2 প্লাস এইচ, এক্স এর মান। তাহলে কি প্রথমটা, দ্বিতীয়টা না তৃতীয়টা, কোনটি সাপোর্ট করে? এটা তো তৃতীয়টা। তৃতীয়টা। আর দ্বিতীয়টার জন্য কিন্তু তৃতীয়টা একই রকম ফাংশন আসবে দুই জায়গায়। লিমিট h টেন্ডস টু 0, আমরা লিখবো 2 প্লাস এক্স, এক্স মানে π/2 প্লাস h মাইনাস π/2
হোল স্কোয়ার মাইনাস 2 + π/2 মাইনাস π/2 হোল স্কোয়ার বাই এইচ, অর্থাৎ π/2 প্লাস এইচ এখানে বসিয়েছি আর শুধু π/2 একই ফাংশনে আমরা বসিয়েছি সাপোর্ট করে বলে। তাহলে কি কি থাকে দেখি এবার ক্যালকুলেশন করে। লিমিট এইচ টেন্ডস টু 0, উপরে থাকে 2 + h² - 2/h। দেখো ঠিক আছে কিনা। π/2 ক্যান্সেল, থাকে h², আর এখানে দুটা 0 হয়ে যায়, শুধু 2 থাকে। আবার 2 কাটা যায়, তাহলে 2 কাটা গেলে আমরা কি পাচ্ছি, কাটা যায়। লিমিট h টেন্ডস টু 0, h, তাহলে লিমিটিং ভ্যালুটা হলো 0। দেখো বুঝতে পেরেছো কিনা। 2 কাটা h²/h, থাকে শুধু h, এর লিমিটিং ভ্যালু হবে 0। h বলো, h² বলো, h³ বলো, যদি h টেন্ডস টু 0 হয় ভ্যালুটা আসবে 0। আমরা লেফট হ্যান্ড লিমিট পেয়েছি 0, রাইট হ্যান্ড লিমিট পেয়েছি 0। সরি, লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন 0, রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন 0, দুটা তো সমান। তো সমান হলে আমরা কি বলবো, ইয়েস ডিফারেন্সিয়েবল। আশা করি বুঝতে পেরেছো। তখন আমরা লিখবো এইভাবে, since left hand differentiation is equals to right hand differentiation equals to 0, then f of x is differentiable at x equals to π/2। অর্থাৎ আমাদের ওই অঙ্কটার ডিফারেন্সিবিলিটি টেস্ট করেছি দুটা পয়েন্টে। আমরা দেখেছি 0 পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল, বাট π/2 পয়েন্টে আমরা ডিফারেন্সিবিলিটি টেস্ট করে একই মান পেয়েছি, তখন আমরা বললাম ডিফারেন্সিয়েবল, বলো এট এক্স ইকুয়ালস টু π/2। আর এভাবেই আমরা ডিফারেন্সিবিলিটি রিলেটেড প্রবলেম গুলো কমপ্লিট করব। আর স্লাইড গত ক্লাসে দেখিয়েছি, আমি আরো দু একটা অঙ্ক স্লাইড থেকে দেখাবো, দেখো। একটি অঙ্কের কথা বলবো। আহ, তোমরা নিশ্চয়ই শেয়ারটি দেখতে পাচ্ছ, রাইট? শেয়ার দেখা যাচ্ছে? তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, এইখানে একটি ফাংশন দেওয়া আছে বাম দিকে, দেখো। এই ফাংশনটিতে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা পিসওয়াইজ ফাংশন, অনেকগুলা ব্রেকডাউন আছে, 1 2 3 4 5টি ব্যাকগ্রাউন্ড। এবার আসো প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হলো, ডাজ এফ অফ -1 এক্সিস্ট? এফ অফ -1 কি বিদ্যমান? অর্থাৎ এফ অফ -1 কি বের করা যাবে? এর উত্তর কি হবে বলো। এফ অফ -1 সমান কত হবে? কেউ কি পারবে? এফ অফ -1 সমান কত হবে? এফ অফ -1 সমান কত হবে? তাহলে কিভাবে করবে? -1 নিয়ে তুমি চলে আসবে কোথায়? ফাংশনে। -1 কোন জায়গায় সাপোর্ট করে? প্রথমটাতে সাপোর্ট করে, না দ্বিতীয়টাতে সাপোর্ট করে, না তৃতীয়টাতে সাপোর্ট করে, না চতুর্থটাতে, না পঞ্চমটাতে? কোথাও কি -1 সাপোর্ট করে আছে? স্যার প্রথমটাতে সাপোর্ট করে। ইয়েস, প্রথমটাতেই সাপোর্ট করে, ইকুয়াল দেওয়া আছে। যেহেতু সাপোর্ট করে, তাহলে আমরা এখানে
প্রথমটাতে মান বসাবো, অর্থাৎ আমাদের রেজাল্ট হবে -1 স্কোয়ার হোল স্কোয়ার তো দিতে পারি না, -1। তাহলে রেজাল্ট কত হয়? -1 হোল স্কোয়ার, রেজাল্ট কত? 0 স্যার। 1। তাহলে 1 - 1 আমরা রেজাল্ট পেলাম কি? আমার লেখা কি বোঝা যাচ্ছে আমরা কিভাবে করেছি? জি স্যার, চেষ্টা করতেছি। আমি এটা স্লাইড কম্পিউটারে করি, ইয়াতে বোর্ডে না করে কম্পিউটারে দেখাচ্ছি। তাহলে প্রথম প্রশ্নের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এবার আসো এটা একটু রিভিউ করতেছি। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় প্রশ্নটা কি? ডাজ দ্বিতীয় প্রশ্নটা হলো যে ডাজ limit x tends to -1 f of x exist? -1 এর লিমিট এক্সিস্ট করে কিনা, এটা হলো প্রশ্ন। আমরা আমরা -1 এ লিমিট এক্সিস্ট করার জন্য কি পড়েছি গত ক্লাসে? -1 এ লেফট হ্যান্ড লিমিট, -1 এ রাইট হ্যান্ড লিমিট, এই দুটি আছে কিনা। আমি আবার বলছি, -1 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট আছে কিনা, -1 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট আছে কিনা, এটা কিন্তু আমাদের যাচাই করতে হবে। তো দেখো, -1 পয়েন্টের চেয়ে বড় ফাংশন ডিফাইন করা আছে। আমি আবার বলছি, -1 পয়েন্টের চেয়ে বড় ফাংশনটি ডিফাইন করা আছে। এই যে দেখো, -1 এর সমান বা তার চেয়ে বড়। কিন্তু -1 এর চেয়ে ছোট ফাংশনটি ডিফাইন করা নাই। আমরা যদি প্রশ্ন করি f(-2), রেজাল্ট কি হবে? কে বলতে পারি? আমি যদি প্রশ্ন করি f(-2), রেজাল্ট কি হবে? চিন্তা করে দেখো। স্যার আনডিফাইন্ড। আনডিফাইন। কেন আনডিফাইন? কারণ -1 এর চেয়ে ছোট এর দিকে আর ডিফাইন করা নাই। তাহলে লিমিট এক্সিস্ট করতে হলে -1 পয়েন্টে আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুইটাই বের করতে হবে। যেহেতু -1 এর চেয়ে ছোট ফাংশন ডিফাইন করা নাই, তাই লেফট হ্যান্ড লিমিট বের করা যাবে না। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ ক্লাসে আছি স্যার। জি জি। স্যার, একটু ক্লাস শেষে দিই ওর কাছ থেকে নিয়ে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে -1 এর চেয়ে ছোট পয়েন্টে ফাংশন ডিফাইন করা নাই। তাহলে আমরা এই কাজটা কিভাবে করব আমি বোর্ডে একটু দেখাচ্ছি। যেহেতু আমরা ক্লাসটা তো রেকর্ডেড, তোমরা দেখে নিও। পুরো ফাংশনটা তুললাম না, সামান্য একটু তুলছি যেন তোমরা বুঝতে পারো প্রশ্নটা, প্যাটার্নটা ধরার জন্য। তো আমাদের প্রশ্নের প্যাটার্নটি হলো, ফাংশনটা অনেক বড়, f(x) ইকুয়ালস টু, প্রথমে ছিল x² - 1, যখন x এর মান -1 এর চেয়ে বড় বা সমান আর শূন্যের চেয়ে ছোট। তারপরে 2x, আমরা দেখেছি 2x যখন x এর মান 0 এবং 1 এর মধ্যে, x এর মান 0 এবং 1 এর মধ্যে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 1 যখন x এর মান 1। তারপর আমরা দেখতে পাচ্ছি 4 - 2i6 যখন x এর মান 1 এবং 2 এর মধ্যে, অর্থাৎ x এর মান 1 এবং 2 এর মধ্যে। ফাইনালি আমরা পেয়েছি
1/x যখন x এর মান 2 এর চেয়ে বড়। আচ্ছা, এখন আমাদের যে কোশ্চেনটা ছিল যে ডাজ লিমিট x টেন্ডস টু -1 f of x exist, প্রশ্নটা দেখো, ডাজ লিমিট x টেন্ডস টু -1 f of x exist, এই হলো আমার কোশ্চেন। তো এই কোশ্চেন লিমিট এক্সিস্ট হতে হলে কি করতে হবে? লিমিট এক্সিস্ট করতে হলে লিমিট x টেন্ডস টু -1 মাইনাস f of x আর লিমিট x টেন্ডস টু -1 প্লাস f of x, এটা সমান হতে হবে। অর্থাৎ if এত সমান এত, দেন লিমিট x টেন্ডস টু -1 f of x exist, এটা হলো তার উত্তর। যদি এই ভ্যালুটা, এটাকে বলা হয়, আমরা আগের ক্লাসে পড়েছি লেফট হ্যান্ড লিমিট, আর এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট, এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা বলবো লিমিট এক্সিস্ট। কথা কি বোঝা যাচ্ছে? গত ক্লাসে পড়িয়েছি। আচ্ছা, এখন আমরা লেফট হ্যান্ড লিমিট বের করব। লেফট হ্যান্ড লিমিট দেখো, আমরা যদি লেফট হ্যান্ড লিমিট বের করি তাহলে লিমিট x টেন্ডস টু 1 সরি -1 -1 মাইনাস f of x, -1 এর চেয়ে ছোট, তাহলে আমরা কি দিতে পারছি? x এর মান -1 এর চেয়ে ছোট ফাংশন কি ডিফাইন করা আছে? প্রশ্ন কি বোঝা যাচ্ছে? এখানে -1 এর সমান বা তার চেয়ে বড় ডিফাইন করা আছে। -1 এর চেয়ে ছোট হলে কি হবে সেই ফাংশন কিন্তু দেওয়া নাই। সেই জন্য আমরা কিন্তু এরপরে আর যেতে পারছি না। তাহলে এরপরে আমরা লিখবো ফাংশন ইজ নট ডিফাইন্ড অথবা আনডিফাইন্ড ফাংশন। আনডিফাইন্ড ফাংশন, ডিফাইন করা নাই ফাংশনটা, তার মানে লেফট হ্যান্ড লিমিট তো বের করাই যাচ্ছে না। কি, যেহেতু উই ক্যান নট ফাইন্ড আউট দ্য লেফট হ্যান্ড লিমিট, তো লিমিট এক্সিস্টেন্সের তো প্রশ্নই আসে না। লিমিট এক্সিস্ট কখন হবে? যখন লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট দুটি পরস্পর সমান হবে। তাহলে সমান হতে হলে তো আমার লেফট হ্যান্ড লিমিট বের করা লাগবে। লেফট হ্যান্ড লিমিট বের করা সম্ভব না, কারণ ফাংশন নাই। কথাটা লিখে দিলাম যে আনডিফাইন্ড ফাংশন এসেছে এখানে, -1 এর যে ছোট ফাংশন ডিফাইন করা নাই। অতএব আমরা লিখতে পারি যে লিমিট এত ডাজ নট এক্সিস্ট। দেয়ারফর আমরা লিখবো যে লিমিট x টেন্ডস টু -1 f of x ডাজ নট এক্সিস্ট, এটাই হলো অ্যান্সার। লিমিট এক্সিস্ট হতে হলে কি করতে হয়? লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট ওটা বের করতে হবে, বের করে সমান দেখাতে হবে। বাট আমরা এখানে x টেন্ডস টু -1 মাইনাস এর বিপরীতে কোনো ফাংশন পাইনি অ্যাজ পার গিভেন কোশ্চেন। সেই জন্য আমরা বলবো এটা ডাজ নট এক্সিস্ট, লিমিট এক্সিস্ট করে না। তোমরা যদি পরবর্তীতে আবার বুঝতে চাও রেকর্ডিং দেখে ভালো করে আবার বুঝে নিও, আশা করি ক্লিয়ার হবে। এরপরে আমরা স্লাইডে আবারও চলে আসলাম। তোমরা যদি একটু খেয়াল করে দেখবে, আমি কয়েকটি ফাংশনাল ভ্যালু বের করার চেষ্টা করেছি। ফাইন্ড দি ফাংশনাল ভ্যালুজ f of 0, f of 0.5, f of 2, f of t। আচ্ছা, তোমরা কি বলতে পারবে f of 0 কত হয়? কোথায় মান বসাবো? স্যার f(0) দ্বিতীয়টায়। দ্বিতীয়টায়, এইখানে না? এখানে কিন্তু বলা হয়েছে 0 এর চেয়ে বড়, আর প্রথমটাতে বলা আছে 0 এর চেয়ে ছোট। 0 কোথাও কিন্তু ডিফাইন করা নাই। তার মানে আমাদের অ্যান্সার কি হবে? f of 0 is equal to আনডিফাইন্ড। ফাইন। আশা করি বুঝতে পেরেছ, রাইট?
এফ অফ 0.5 কি হবে? এফ অফ 0.5 কোথায় বসাবো? 0.5 কোথাও আছে? নো স্যার, আনডিফাইন্ড এখানে তো। দেখে নাও 0.5 কি এক্স এর মান 0.5, 0 এবং 1 এর মধ্যে কি 0.5 অবস্থিত? জিরো। 0 আর 1 এর মধ্যে ইন্টারভ্যালে কি 0.5 আছে? যারা এখনো খুঁজে পাও না তাদের ইন্টারভেল কনসেপ্ট ক্লিয়ার হয়নি। 0.5 দ্বিতীয়টাতে আছে, কারণ এক্স এর মান শূন্যের চেয়ে বড়, একের চেয়ে ছোট। জি ওই স্যার। অবস্থায় 0.5 প্রেজেন্ট। তাহলে ফাংশনাল ভ্যালুটা কত হবে? 2 ইন্টু 0.5। তাহলে রেজাল্ট কি হবে? হ্যাঁ, 1। রেজাল্ট হবে 1। আশা করি বুঝতে পেরেছো। এগুলি ফাংশনাল ভ্যালু বের করতেছি কেন, অনেক সময় আমরা ভুলে যাই। আচ্ছা, এফ অফ 2 কত হবে? মুখে মুখে বলো তো দেখি। এফ অফ 2, এফ অফ 2 স্যার 0 হবে। শিওর? আরেকজন বলো। এফ অফ 2 কোথায় বসাবো? চতুর্থটাতে না পঞ্চমটাতে? চতুর্থটাতে স্যার, চতুর্থ। চতুর্থটাতে। অর্থাৎ মাইনাস মাইনাস 2 ইন্টু 2 প্লাস 4 ইকুয়াল 0, রাইট? ঠিক আছে। আর এফ অফ ই কোথায় বসাবো? ই এর মান 2 এর চেয়ে বড়, ই এর মান 2 এর চেয়ে বড়, তাহলে এটা শেষটাতে বসাবো। তাহলে এফ অফ ই কত হবে? এফ অফ ই সমান 1/e। দেখো বুঝতে পেরেছো কিনা? স্যার ই এর মান কত স্যার? ই এর মান 2.1416 কত যেন, 2 সামথিং। হ্যাঁ, স্যার তোমার ক্যালকুলেটরে ই এর মান দেওয়া আছে 2 পয়েন্ট সামথিং, 2 এর চেয়ে বড় এক কথায়। তাহলে একক কি হলো 1/e। এতক্ষণ আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া সংশ্লিষ্ট প্রশ্ন করলাম। চতুর্থ প্রশ্নটা দেখো। চতুর্থ প্রশ্নটা কি? এটি হলো কন্টিনিউটি টেস্ট এট 2 পয়েন্টে। 2 পয়েন্টে কন্টিনিউটি টেস্ট করব, অর্থাৎ লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, ফাংশনাল ভ্যালু, তিনটি আমরা বের করব। এই তিনটা যদি সমান হয় তখন বলবো ইয়েস কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু 2। আর যদি সমান না হয় ডাজ নট কন্টিনিউয়াস। আর সর্বশেষ প্রশ্ন, এটা করি নাই, এটা করতে হবে, গতকাল তো করে দিয়েছি। আজকে সর্বশেষ যে প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সেটি হলো ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট এট 0 পয়েন্টে। তো 0 পয়েন্টে ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট করতে হলে আমাদের কি করতে হবে? লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন এবং রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন করব, রাইট? 0 এর চেয়ে বড়, 0 এর চেয়ে ছোট, তারপরে ফাংশনাল ভ্যালু বসানোর চেষ্টা করব। 0 প্লাস এইচ, 0 মাইনাস এইচ এবং এফ অফ 0। এখানে এফ অফ 0 আনডিফাইন্ড, যেহেতু 0 প্লাস এইচ ডিফাইন, 0 এর চেয়ে বড় ডিফাইন করা আছে, 0 এর চেয়ে ছোট ডিফাইন করা আছে, বাট এফ অফ 0 ইজ আনডিফাইন্ড। যেহেতু এফ অফ 0 ক্যালকুলেশন করা যায় না, তাই ডিফারেন্সিয়েবল করা যাবে না, ডিফারেন্সিয়েবিলিটি টেস্টও করা যাবে না। অতএব এটা ডিফারেন্সিয়েবল নয়। কারণ ওই কিছুক্ষণ আগে 2 নাম্বার অঙ্কটা যেভাবে করেছিলাম এক্সিস্টেন্সের হিসাবটা, ফাংশন তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। অনুরূপ ভাবে এখানেও এফ অফ 0 ইজ আনডিফাইন্ড। তাই আমরা ডিফারেন্সিবিলিটি যে টেস্টিং ভ্যালুস, লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, সেগুলি বের করতে পারবো না। অতএব 0 পয়েন্টে ফাংশনটি ডিফারেন্সিয়েবল নয়। তো ডিফারেন্সিয়েবল হতে হলে ওই পয়েন্টে অবশ্যই একটি ফাংশন ডিফারেন্সিয়েবল হতে হলে
কোনো একটি পয়েন্টে, ওই পয়েন্টে ফাংশন অবশ্যই কি হতে হবে, ডিফাইন হতে হবে অ্যাজ পার ডেফিনিশন। তো আমরা এই অঙ্কটা তোমাদেরকে পিওরলি কমপ্লিট করার জন্য হোমওয়ার্ক হিসেবে দিয়ে রাখলাম, তোমরা সেটা প্র্যাকটিস করবে। আহ এই পুরো প্রবলেমটা আমি তোমাদের স্ন্যাপশট নিয়ে গ্রুপে দিয়ে রাখছি, তোমরা এটা প্র্যাকটিস করবে। আচ্ছা, অনেকেই জমা দিয়েছো। তাহলে এই অঙ্কটা যদি প্র্যাকটিস করো তাহলে আমাদের অনেক কিছুই জানা হয়ে যাবে, যেগুলি দিয়ে আমরা ডিফারেন্সিয়াবিলিটির অন্যান্য অঙ্কগুলো করতে পারবো। এরপরে আসো, আমি স্লাইডটা আরো একটু দেখাচ্ছি, শেয়ার করে নিচ্ছি। তোমরা কি শেয়ার দেখতে পাচ্ছ? 29-30 এখানে 4টা প্রবলেম আছে। বলা হচ্ছে প্রত্যেকটা অঙ্কেই ফাংশন গুলো কন্টিনিউয়াস, এই শর্তে কে এর মানগুলো বের করবে। কিভাবে করবে? উদাহরণস্বরূপ মনে করো তুমি 29-এর বি করতেছো, তাহলে ভিজিবল পয়েন্ট হলো 2। 2 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট বের করবে, 2 পয়েন্টে রাইট হ্যান্ড লিমিট বের করবে, এবং 2 পয়েন্টে ফাংশনাল ভ্যালু বের করবে। এই তিনটি পরস্পর সমান অ্যাজ পার কোশ্চেন। সেখান থেকে একটা রিলেশন পাবে, সেই রিলেশন থেকে কে এর মান বের হবে। একইভাবে বাকিগুলো আমি গত ক্লাসে এই অঙ্কগুলো করে দিয়েছি, এইগুলি প্র্যাকটিসের জন্য দিয়েছি। এবং 31 নম্বর অঙ্কটা আমি ইন ডিটেলস তোমাদেরকে করে দিয়েছি। এখানে দুটা অজানা রাশি, একটি হলো এম আর একটি হলো কে। তো এবং দৃশ্যমান পয়েন্ট আছে দুটি, একটি হলো 2 আর একটি হলো -1। আমরা দুটি পয়েন্টে ক্যালকুলেশন করে করে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু বের করে করে আমরা কাজ করেছি। এবং এই টাইপের তোমাদেরকে আমি সম্ভবত গত ক্লাসে ম্যানুয়াল করা অঙ্ক একটা দেখিয়েছি, আরেকবার একটু দেখিয়ে দিই। এই যে দেখা যাচ্ছে এখানে কে এবং এম এর মান বের করবে যদি কন্টিনিউয়াস এভরিহোয়ার হয়। তাহলে আমাদের দৃশ্যমান পয়েন্ট হলো দুটি, -1 এবং 2। আমরা -1 পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু বের করছি। এই তিনটি সমান, এই তিনটি সমান থেকে আমরা একটা সমীকরণ পেয়েছি। প্রথম সমীকরণটা আমরা পেয়েছি, এই সমীকরণটা। আবার আমরা টেস্ট করেছি ওই অন্য ভিজিবল পয়েন্টের মধ্যে। অন্য ভিজিবল পয়েন্টটা হলো at x equals to 2। 2 পয়েন্টে আমরা লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু বের করে আরেকটি সমীকরণ পেয়েছি। 1 এবং 2 যে কোনো ভাবে ক্যালকুলেশন করে, তুমি ক্যালকুলেটর দিয়ে করলেও হবে, আমরা এইচ এবং কে এর মান বের করেছি। আর এই অঙ্কটাই বেশি ইম্পর্টেন্ট, এই টাইপের অঙ্ক। আর তাছাড়া আজকের ক্লাসের সর্বশেষ আরেকটু দেখাচ্ছি, এখানে আরো কয়েকটা অঙ্ক দেওয়া আছে। দেখো, বলা হচ্ছে একটি ফাংশন দেওয়া আছে, ফাংশনটা কি 9 পয়েন্টে কন্টিনিউয়াস? ইজ এফ কন্টিনিউয়াস এট এক্স ইকুয়ালস টু 9? তাহলে 9 পয়েন্টে কন্টিনিউয়াস হতে হলে কি করতে হবে? 9 পয়েন্টে কন্টিনিউয়াস হতে হলে সংজ্ঞা অ্যাপ্লাই করতে হবে, লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, ফাংশনাল ভ্যালু। তিনটা যদি সমান হয়ে যায়, ইয়েস কন্টিনিউয়াস। আর সমান না হলে ডাজ নট কন্টিনিউয়াস। তারপরে কি বলছে? ডিটারমাইন whether f is differentiable at x equals to 9। যে দেখাও যে 9 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, ডিটারমাইন করো। তার মানে আমার 9 পয়েন্টে ডিটারমাইন করবো, অর্থাৎ লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন, রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করে দেখবো দেয়ার উইল বি দা সেম রেজাল্ট। যদি সেম রেজাল্ট হয়, তারপরে কি বলা হচ্ছে, সর্বশেষ কথা কি হলো, ইফ সো, অর্থাৎ যদি হয়, ফাইন্ড দি ভ্যালু অফ দি ডেরিভেটিভ।
মানে কি জানো, ওই লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন এবং রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন যদি একই মান আসে, তাহলে আমরা বলবো ইয়েস ডিফারেন্সিয়েবল, এবং ওই ভ্যালুটাই হবে তার ডেরিভেটিভ ভ্যালু। একইভাবে এখানে আরো দু তিনটা অঙ্ক আছে, ডিফারেন্সিয়াবিলিটি টেস্ট করা, কন্টিনিউটি টেস্ট করা। এই অঙ্কগুলি আমরা রিভিশনের জন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন বই থেকে কালেক্ট করে তোমাদের জন্য নিয়েছি। প্র্যাকটিস করলে আমাদের পারফেক্টনেস আসবে। আমরা আনফরচুনেটলি অসুস্থতার কারণে ক্যাম্পাসে যেতে পারিনি এবং কোনো টেস্ট নিতে পারিনি। আহ তোমাদেরকে আসলে এমন এক যুগ এসেছে, অনলাইনে কোনো প্রকার টেস্ট নেওয়া যায় না। অনলাইনে টেস্ট নিলে কোনো এফেক্টিভনেস আসে না। তো ইনশাআল্লাহ আগামী রবিবার এবং সোমবার আমাদের দুইটি ক্লাস আছে। ওই ক্লাসগুলিতে আমরা টেস্ট নিব। তো আমাদের যেহেতু আগামীকাল ক্লাস আছে, আগামীকাল ক্লাস শেষে টেস্টের বিস্তারিত, অর্থাৎ ক্লাস টেস্টের বিস্তারিত নোটিশ করে দিব। আমরা এতক্ষণ আলোচনা করেছি লিমিট, কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি। তোমার মিড টার্ম এক্সামে অবশ্যই এক সেট প্রশ্ন পাবে এখান থেকে, লিমিট, কন্টিনিউটি এবং ডিফারেন্সিবিলিটি। তো আমি মিড টার্মের একটা মডেল কোশ্চেন মনে হয় দিয়েছিলাম তার আগে, সেখানেও তোমরা কিন্তু দেখেছো। এখন আমরা আলোচনা করব পরবর্তী টপিক। আর এই টপিকটা তোমাদের জন্য অনেকটা রিভিশন টপিক বলতে পারো। সেটি হলো টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন। টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন তো সবাই পড়েছো মোটামুটি। তো টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশনের মধ্যে আজকে আমরা কয়েকটি ফর্মুলা নিয়ে একটু রিভিউ করব। আর ফর্মুলা যে যত বেশি আগে থেকে প্র্যাকটিস করে আসছো, তোমার জন্য অনেক সহজ হবে। টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন আমরা ফর্মুলাগুলো একটু রিসাইট করে দিচ্ছি, এগুলি ব্রেনে সেট করতে হবে। টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশনের যে টেকনিক আছে, এই টেকনিক গুলো আমরা এখন শিখবো। আচ্ছা, তোমাদের অনেকেরই ছোট ছোট ডিফারেন্সিয়েশন মনে আছে। দু একজন আছো তোমরা যারা একেবারেই মনে নাই। যারা একেবারে মনে নাই তাদের জন্য আজকের ক্লাসটা সহজ। তা কিভাবে, যা শেখাবো তাই শিখে ফেলবে, এলোমেলো হবে না। তা আমি কয়েকটি ফর্মুলা আজকে আলোচনা করে দিচ্ছি। এই ফর্মুলার উপর ভিত্তি করে আগামী ক্লাসে, আগামীকালও আমরা অনলাইনেই ক্লাস নিব। আহ আগামী ক্লাসে আমরা প্রবলেমগুলো সলভ করা হবে। আর তোমাদের যদি আগামীকাল কয়টায় ক্লাস আমার সাথে? আগামীকাল ক্লাস কয়টায়? 12টায় স্যার। 12টায়? জি স্যার। আচ্ছা শোনো, একটা ঘোষণা দিচ্ছি, সেটি হলো টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশনের জন্য কিছু ফর্মুলা। এই ফর্মুলাগুলো মোটামুটি অনেকেই জানো, অনেকে ভুলে গেছো, কোনো সমস্যা নাই। আমি এক এক করে কয়েকটা ফর্মুলা দিচ্ছি। নাম্বার ওয়ান, আমরা জানি ডিডিএক্স অফ এক্স টু দা পাওয়ার এন। এই ফর্মুলাটা জানি না? হ্যাঁ জোনায়েদ, জোনায়েদ আমাকে শুনতে পাচ্ছ? ডিডিএক্স অফ এক্স টু দা পাওয়ার এন। জোনায়েদ নাই ক্লাসে। সায়েম চৌধুরী, ডিডিএক্স অফ এক্স টু দা পাওয়ার এন কত হয়? কে পারবে? এনিবডি? স্যার এটা স্যার এন এন এক্স মাইনাস ওয়ান, এন পাওয়ার এন মাইনাস ওয়ান। স্পেলিংটা ঠিক নাই। n in 10x to the power n minus 1. power n minus 1, ভেরি গুড।
এটা কিন্তু পাওয়ার ফর্মুলা, আমাদের এটা মনে রাখতে হবে। n ইন্টু এক্স টু দা পাওয়ার n মাইনাস ওয়ান। নাম্বার টু, ddx অফ ই টু দা পাওয়ার mx, এটা হলো m ইন্টু ই টু দা পাওয়ার mx। ওইটার মতো না কিন্তু, এখানে m কনস্ট্যান্ট, এখানে n কনস্ট্যান্ট, তবে সূত্র কিন্তু ভিন্ন। এই কনস্ট্যান্ট সহগ হিসাবে বসেছে, এখানেও কনস্ট্যান্টটা সহগ হিসাবে বসেছে। তবে পাওয়ার ফাংশন হলে পাওয়ার থেকে এক বাদ যাচ্ছে, আর এক্সপোনেনশিয়াল ফাংশনের কারণে এমনটা হচ্ছে। একটু পার্থক্য করে আমাদের মেমোরিতে লোড নিতে হবে। 3 নাম্বার, আমরা জানি ddx অফ কনস্ট্যান্ট, যে কোনো জিরো। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন জিরো, এটা আমরা মনে রাখবো। তারপরে 4 নাম্বার, ddx অফ a টু দা পাওয়ার x, এটা হলো ই টু দা পাওয়ার mx, এটা হলো a টু দা পাওয়ার x। ddx অফ a টু দা পাওয়ার x এর ফর্মুলা হলো a টু দা পাওয়ার x লন a। এখানে মনে রাখতে হবে a ইজ গ্রেটার দেন 0। a টু দা পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হলো a টু দা পাওয়ার x লন a। মনে রাখতে হবে a এর মান শূন্যের চেয়ে বড়। শূন্যের চেয়ে বড় না হলে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল নয়। আমরা তিনটা ভিন্ন ভিন্ন ধরনের চারটা দিয়েছি, আর অনেকগুলো দিব, এগুলি কিন্তু সব তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো। পড়া জিনিসে আমরা একটু জাবর কাটতেছি, আর কিছুই না। এবার আসো 5 নাম্বার, তোমরা অবশ্যই লিখবে ddx অফ ln x 1/x। 6 নাম্বার, ddx অফ sin x cos x, আর ddx অফ cos x মাইনাস sin x। লগারিদমিক ফাংশন, সাইন ফাংশন, কোসাইন ফাংশন একেবারে মুখস্থ করে নিতে হবে। লগারিদমিক ফাংশন ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, sin x এর ডিফারেন্সিয়েশন cos x, cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x। আরো কয়েকটা ফাংশন এই টাইপের আছে। আমি সাইন কজের আর্টুটা নতুন করে দিচ্ছি, এটা 6 স্টার। 6 স্টার হলো ddx অফ sin mx, এর ডিফারেন্সিয়েশন হলো m ইন্টু cos mx। আর 7 স্টার, 7-এর মতোই, এটা কি ddx অফ cos mx, এটা হবে মাইনাস m sin mx। তার মানে 6, 7 এবং 6 স্টার 7 স্টার প্রায় কাছাকাছি। এম এর মান 1 হলে 6 স্টার 6 হয়ে যায়, এবং 7 স্টার 7 হয়ে যায়। তা এখানে আমরা 1 2 3 4 5টা ফর্মুলা দেখালাম, এখানে 4টা, অলরেডি 9টি হয়ে গেল। আছে এগুলি অনেক ফর্মুলা আছে, আরো কয়েকটা আমরা দিয়ে দিচ্ছি। তোমরা স্ন্যাপশট নাও, এটা আমি মুছে দিচ্ছি। স্ন্যাপশট নাও, সবগুলি স্ন্যাপশট একসাথে গ্রুপে পোস্ট দিয়ে দিবা। ওকে, এবার 8 নাম্বার, ddx অফ 10x। 9 নাম্বার, ddx অফ
cot x, 10 নাম্বার dx of sec x, 11 নাম্বার dx of cosec x। এখানে পরপর 4টি ট্রাইগোনোমেট্রিক রেশিও অঙ্ক, এগুলি কিন্তু তোমরা ইন্টারমিডিয়েটে পড়েছো। আবার একটু রিভিশন, ফার্স্ট সেমিস্টারে ফিজিক্সেও কিছু পড়েছো, ফিজিক্স পড়তে গিয়েও তোমাদের কিছু লেগেছে। তাহলে রেজাল্ট কি? 10x এর ডিফারেন্সিয়েশন কেউ কি বলতে পারবে? sec স্কয়ার x, cot x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec স্কয়ার x, sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x, আর cosec x এর ডিফারেন্সিয়েশন মাইনাস cosec x cot x। এই হলো অবশিষ্ট 4টি ট্রাইগোনোমেট্রিক রেশিওর ডিফারেন্সিয়েশন। এবার আসো 12 নাম্বার ddx of sin inverse x, 13 নাম্বার ddx of tan inverse x, sin inverse এর ডিফারেন্সিয়েশন হলো 1/√1 - x স্কয়ার, আর tan inverse x এর ডিফারেন্সিয়েশন হলো 1/1 + x স্কয়ার। আমি 14, 15 দিয়ে শেষ করছি, আর পড়াবো না। 14 হলো ddx of uv, আর 15 হলো ddx of u/v। অর্থাৎ দুটি ফাংশনের গুণফলের ডিফারেন্সিয়েশনের ফর্মুলা, এটা হলো u কে আমরা রেখে দিব v এর ডিফারেন্সিয়েশন, অর্থাৎ ddx of v প্লাস v কে রেখে দিব ddx of u। এটা হলো প্রোডাক্ট ফর্মুলা। আর ডিভিশন ফর্মুলা, ভাগের ফর্মুলাটা কি হবে? ভাগের ফর্মুলাটা হলো প্রথমে নিচে বসে v স্কয়ার, v কে রেখে দিব, আর u এর ডিফারেন্সিয়েশন du/dx, মাইনাস u কে রেখে দিব, v এর ডিফারেন্সিয়েশন। তাহলে আমরা 2 স্ন্যাপশটে 15টি ফর্মুলা দেখিয়েছি। আরো একবার স্ন্যাপশট নাও। কে নিয়েছো আগেরটি? আগের স্ন্যাপশট কেউ নেওনি? নিছি স্যার, নিছি স্যার। হ্যাঁ, এখন যে স্ন্যাপশট নিয়েছো এবং পোস্ট দিয়েছো, এই 15টা ফর্মুলা দিয়ে আগামীকাল আমরা টেকনিক্স অফ ডিফারেন্সিয়েশনের ম্যাথমেটিক্যাল কৌশলগুলো ডিসকাস করব, আলোচনা করব এবং লেখাপড়া করব। তাহলে এই স্ন্যাপশট যারা নিয়েছো, দুটি আমার গ্রুপে পোস্ট দিয়ে দাও, এই 15টা ফর্মুলা। আর বাকি ক্লাসে যারা উপস্থিত এবং অনুপস্থিত সকলে তোমরা এই 15টি ফর্মুলা হাতে লিখে তারপরে পোস্ট দিবে। পোস্ট দিলে বোঝা যাবে যে তুমি লিখেছো। আর মুখস্থ তখনই বোঝা যাবে যখন প্রশ্ন করলে তুমি উত্তর দিতে পারবে। তো আশা করি এই 15টা ফর্মুলা হলেই আমার মিড টার্মের যে ডিফারেন্সিয়েশনের কৌশলাদি আছে, সেই কৌশলাদি সব আমাদের হয়ে যাবে। ঠিক আছে, এই ফর্মুলা 15টি আমরা মুখস্থ করব। আর অনেকেই পারো, হয়তোবা ভুলে গিয়েছো, কোনো সমস্যা নাই। এই 15টা ফর্মুলা তোমরা ভালোভাবে রপ্ত করবে। আর আগামীকাল ক্লাস যত টাইমে তোমরা ক্লাসরুমে যাবে এবং তোমরা ক্লাসরুমে